ভুয়া খবর ছড়িয়েছে অন্তত ৪৯ ভারতীয় গণমাধ্যম। রিউমার স্ক্যানারের প্রতিবেদন, গুজবে সবার শীর্ষে রিপাবলিক বাংলা। লাগামহীন মূল্যস্ফীতিতে দিশেহারা মানুষ, খরচ বাঁচাতে খাবার কমিয়ে দিচ্ছেন নিম্ন মধ্যবিত্তরা, দ্রুত সরকারি পদক্ষেপের তাগিদ। উত্তর জনপদে ঝেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 10 ডিগ্রি সেলসিয়াস। এবং চট্টগ্রামে আবাসিক এলাকায় জাহাজ ভাঙা শিল্পের ভারী লোহার স্ক্র্যাপ কারখানা। দূষিত হচ্ছে পরিবেশ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর মিথ্যা তথ্য দিয়ে একের পর এক গুজব ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। 12 আগস্ট থেকে 15 ডিসেম্বরের মধ্যে ভারতের 49টি সংবাদ মাধ্যম বাংলাদেশ নিয়ে অন্তত 13টি মিথ্যা প্রতিবেদন করেছে, যা দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে তিক্ত করে তুলেছে। শুক্রবার এসব তথ্য জানিয়েছেন স্বাধীন তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। শুধু মিথ্যা প্রচারণা নয়, বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি তৈরিতে নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে ভারত, যেখানে দেশটির স্থানীয় গণমাধ্যমের মিথ্যা খবরের প্রভাব পড়েছে মূলধারার গণমাধ্যমেও। এমন সব তথ্য প্রমাণ উঠে এসেছে তথ্য যাচাই সংস্থা ফ্যাক্ট চেকের মাধ্যমে। তারা বলছে, ভারতের অন্তত 49টি গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী ভুয়া খবর প্রচার বা প্রকাশ করা হয়েছে। শুধু অস্ত্র প্রয়োগ নয়, অন্যান্য যা পারো সেগুলো করে দিয়ে বেরিয়ে যাও। রিউমার স্ক্যানার জানিয়েছে, ভারতের গণমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি 5টি গুজব প্রচার করেছে রিপাবলিক বাংলা। এরপর রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ ও লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত 3টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়া কমপক্ষে 2টি করে গুজব প্রচার করেছে রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ ও আজতক। ভুয়া খবর ও গুজবের মধ্যে রয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আইসিইউতে ভর্তি হওয়ার খবর, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভিত্তিহীন দাবি এবং ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনূসের ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবি। আছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ভুয়া খবরও। পাহাড়ে আদিবাসীদের উপর আক্রমণ চুপ। মূলত জুলাই গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব, যার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে দুদেশের ঐতিহাসিক সম্পর্কের ওপর। সবশেষ ভারত বাংলাদেশিদের ভিসা সীমিত করায় পাল্টা ব্যবস্থা হিসেবে একই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ঢালাওভাবে আর ভারতীয়দের ভিসা দিবে না বাংলাদেশ। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। শেখ হাসিনা দেশের বাইরে থেকে এখনও অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে হতাহতদের আর্থিক সহায়তার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, কিভাবে স্বৈরাচার সরকার এত মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, যা বেদনাদায়ক। এখনও তিনি বিভিন্ন সময় উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন বলেও অভিযোগ করেন রিজভী। এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, যারা নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত পিশাচ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে। কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন, তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, সেই রাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী, তারাও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ালো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বন্দর নগরীর পিটিআই হল রুমে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে শহীদ ও আহত পরিবারের কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হবে। প্রত্যেক শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে দেবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। চেক হস্তান্তর অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সার্জিস আলম, শহীদ পরিবারের সদস্য সহ চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন। হত্যার বিচার চাই,
যারা যদি আমার নির্দোষ ছেলেকে যারা প্রকৃতপক্ষে মারছে বা যারা এটার সাথে অ্যাড আছে প্রত্যেকের যাতে বিচার হয়। ভাই হয়তো হারায় ফেলাইছি, ভাই তো আর ডাকে না, অনেক কষ্ট লাগে। অতএব চাই যারা এগুলার জুলুমবাজি করছে তাদের বিচার হোক। আমরা তো ভাই হারাই ফেলছি, গত 17 তারিখ অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট দিছে আমার ভাইয়ের। এখন আমরা চাই যে ওদের এই হত্যাকাণ্ডের যেন বিচার হয়। আমরা সরাসরি চলে যাব জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে। সেখানে উপস্থিত আছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, আপনি তো চট্টগ্রামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সেখানে আছেন, আসলে সেখানে আজকে কতজন শহীদ হচ্ছে আর আহতদের পরিবারকে সহায়তা দেয়া হচ্ছে জানাবেন। বিভাগীয় পর্যায়ে যে শহীদ পরিবারের মাঝে যে চেক হস্তান্তর অনুষ্ঠান এটি শুরু হয়েছে, এখন অনুষ্ঠান চলছে। আমরা তাদের যে লিস্ট করা হয়েছে, লিস্টের মধ্যে আসলে সবাই আসেনি, যারা আসেনি তাদেরকে কিন্তু তাদের যে চেক তাদের গোলা তাদের কাছে হস্তান্তর পরবর্তীতে করা হবে। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, আজকে যখন এই অনুষ্ঠান শুরুর আগে আসলে যারা এখানে স্বজন হারানোর যে কান্না সেটি আসলে এখানে যারা রয়েছে সবার চোখের জল কিন্তু চলে আসছে। অর্থাৎ এখানে এই স্মৃতি ফাউন্ডেশনের এই সাধারণ সম্পাদক এই অন্যতম যে সমন্বয়ক সাজিদ আলমও আসছেন। আমরা দেখেছি আসলে সবাই মানে একসাথে কান্না শুরু করেছে। তো এই অনুষ্ঠানটা আসলে শুরুর আগে যে এখানে আহাজারেই যে এখানে যারা আসছেন অর্থাৎ পুলিশ প্রশাসনের এই কর্মকর্তারা রয়েছে এবং সাংবাদিক রয়েছে, সবাই আসলে সবার চোখের জল কিন্তু চলে আসছে। আসলে যারা এখানে মায়েরা আসছে, যারা বাবারা আসছে, যারা ভাইরা আসছে, সবাই আসলে যে কান্না, সেটি আসলে কান্নার মধ্যে দিয়ে যে আজকের এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। এটা আজকে যে অনুষ্ঠানটি শুরু হয়েছে এটি শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এর নামে এই আজকের অনুষ্ঠানটা কিন্তু চলছে। এখানে অনেকে বক্তব্য রেখেছেন ইতিমধ্যে। এই অনেকে আসলে যে জুলাইয়ের যে শহীদ পরিবার তাদের তদন্ত করে সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের পরিবারের দাবি করছেন যেন তারা সুষ্ঠু বিচার পায়। তো চট্টগ্রামের যে চেক হস্তান্তর চলছে শহীদ পরিবারের মাঝে, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। আবারও নাগালের বাইরে খাদ্য মূল্যস্ফীতি পৌঁছে গেছে 14% কাছাকাছি। টানা 8 মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে। সার্বিক মূল্যস্ফীতি 11% বেশি হলেও জাতীয় মজুরি হার বাড়ছে না। এতে করে খাবার কমিয়ে দিতে বাধ্য হচ্ছে নিম্ন ও সীমিত আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে মুদ্রানীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনা তদারকির তাগিদ গবেষকদের। উষা ফেরদৌসের বিশেষ প্রতিবেদন। অর্থনীতির একটি বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি। নিত্য প্রয়োজনীয় পণ্য সেবা ক্রয়ের জন্য যদি আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হয়, সেটি মূল্যস্ফীতি। ক্রেতার আয় পণ্যের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য না হলে তখন এটি সমস্যা হয়ে দাঁড়ায়। দেশের 64টি জেলার 154টি হাটবাজার থেকে 750 পণ্য সেবার মূল্যের ওপর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। এতে দেখা যায় গত নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.8%। এটি গত 13.5 বছরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতির দ্বিতীয় সর্বোচ্চ হার। মধ্যবিত্তরা তো সবসময় চাপের মধ্যে থাকে। এখন যে খাবারগুলো একটু চিপে পাওয়া যায় সেগুলো আমরা খাওয়ার চেষ্টা করতেছি। যেখানে আমরা আগে 2 কেজি মাছ নিলে 2 দিন খাইতাম, এখন 2 কেজি মাছ নিলে 4 দিন খাওয়া লাগে। সামনের পরিস্থিতি কি হবে তা আমরা বলতে পারতেছি না, নিশ্চয়তা পাইতেছি না যে আমরা আদৌ কি খেতে পারবো কিনা। আগে কিনতাম, বাজার করতাম অনেক, এখন তা করতে পারি না। অতি মূল্যস্ফীতির সঙ্গে প্রকৃত মজুরির কোনো সামঞ্জস্য নেই। এভাবে চলতে থাকলে স্বল্প আয়ের মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব বেশি পড়বে। 1 কেজি বাগুন কিনতে গেলে পারে, আলু কিনতে গেলে পারে, তেল কিনতে গেলে আর মনে করেন মাছ কিনতে পারিনি। চাল পালে এক অক্ট মনে করেন আসছে গা পিস বসতে ডেলে খায়। পার ডে যে খরচ হয় সেই খরচে এটা আমার কুলায় না, আরও ঋণ হতে হয়।
1 কেজি আলুর দাম যখন 80 টাকা সনটা, তাহলে আর কি করা লাগে। বিবিএসের হিসেবে একটি পরিবারকে আয়ের 48% অর্থই খাবার কেনার পেছনে খরচ করতে হয়, অন্যদিকে গরিব পরিবারকে খরচ করতে হয় 2/3। বেশিরভাগ ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা সেই উৎপাদনের আয়টা ভোগ করছে। প্রোটিন ইনটেক কম, মানুষের যে অপুষ্টির সংখ্যা কিন্তু বাড়ছে। নেটওয়ার্কটাকে ধরতে হবে, এই নেটওয়ার্কটাকে চিহ্নিত করতে হবে। সাস্টেইনেবিলিটি যদি না থাকে সেই উৎপাদন সেটা যুক্ততার মানে সেটা ব্যর্থ হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপও তেমন কাজে আসছে না। দ্রুত নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আমদানি শর্ত শিথিল সহ বাজার মনিটরিং ও ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের উত্তর জনপদে ঝেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। দিনাজপুরে আজকের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছর জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে একই চিত্র পঞ্চগড়ে। গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে শিশির। ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ঘন কুয়াশা আর কনকনে বাতাসে হাড় কাঁপানো শীত। দিনাজপুরে তাপমাত্রা এতটাই কমে গেছে যে সাধারণ মানুষের কষ্ট না দেখলে বিশ্বাস হবে না কারোর। জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গত কয়েকদিন ধরেই চলছে এমন অবস্থা। জীবিকা অর্জনে যারা বাইরে হবে তারা ঘুরতে বাইরে চলে পড়ছিয়া, বাতাস জুড়ুয়া, ঠান্ডার জন্য বাইরে যারা বাইরে থাকি। সমস্যা এটা যে রোদ নাই, কুয়াশা। এবার একটু শীত বেশি, এবার শীতের কারণে কাম কাজ করা যায় না, বাইরে যায় না। দুদিন ধরে ঠান্ডার জন্য 9টা সাড়ে 9টার দিকে বাড়িতে যাচ্ছে, তারপরেও প্রচুর ঠান্ডা। আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে দিনাজপুরে বাতাসের আর্দ্রতা 93%। বাতাসের গতিবেগ ঘন্টায় 1 কিলোমিটার। সন্ধ্যা নামলেই শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে আরো। এদিকে একই চিত্র উত্তরের জেলা পঞ্চগড়ের। ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। বিনা কারণে ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। শীতের কারণে বেড়েছে ঠান্ডাজনিত রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বাড়ছে রোগী, যার মধ্যে শিশুর সংখ্যা বেশি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। পঞ্চগড়ের শীতের খবর জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী রওশন জামিলের সাথে। রওশন, আমরা জানি কনকনে শীত পঞ্চগড়ে, সাধারণ মানুষের আসলে কি অবস্থা সেখানে, আর স্বাভাবিক জীবনযাত্রায় বা কি ধরনের প্রভাব পড়ছে তাদের জানাবেন। শীতের তীব্রতা বেড়েই চলছে এবং তার সঙ্গে আপনার বিপাকে পড়েছে নিম্ন আয়ের যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চলে যাচ্ছে অন্য সংবাদে। চট্টগ্রাম নগরীর সরাইপাড়া আবাসিক এলাকায় গড়ে উঠেছে জাহাজ ভাঙা শিল্পের ভারী লোহার স্ক্র্যাপ কারখানা। এতে বিকট শব্দ, লোহার গুঁড়ি, ধুলাবালিতে দূষিত হচ্ছে পরিবেশ। তবে পরিবেশ অধিদপ্তর বলছে দোষীদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নগরীর 12 নং সরাইপাড়া ওয়ার্ডের সাগরিকা রোডের দক্ষিণ পাশে রয়েছে আবাসিক প্লট মালিকদের কেউ কেউ বহুতল ভবন নির্মাণ করলেও অন্যান্যদের খালি জায়গায় গড়ে উঠেছে শিল্প কারখানা। ভারী শিল্পের যন্ত্রপাতি স্থাপন করায় জাহাজ ভাঙা শিল্পের লোহার স্ক্র্যাপ গাইডিং সহ অন্যান্য মেশিন দ্বারা কাটায় বিকট শব্দের সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশু, অসুস্থ রোগীরা। দেখা দিয়েছে অ্যালার্জি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ ব্যাধি। নাকে মুখে ঢুকে মানুষের ক্ষতি হয়। এন্ডিং মেশিন দিয়ে মনে করেন যখন ফ্ল্যাট করে তখন এগুলা ধুলাবালি রাস্তার খাইলে বিল্ডিংয়ে না, অনেকে রাস্তার গাড়ি, রাস্তার মানুষ সবার ক্ষতি হয়। যেভাবে রাত্রে সকালে শুরু করে, ফজর ধরে শুরু করে
রাত্রে 2টা-3টা বাজাও অনেক সময় বিশাল বড় বড় লোহার এক একটা কথা ফালা দিয়ে কলজি পর্যন্ত কাপড়ে দুপ দাপ করে পড়ে আর অনেক শব্দ হয়। তবে কারখানা মালিকরা বলছেন বর্তমানে এখানে আবাসিক ভবন গড়ে উঠলেও তাদের কিছু করার নেই। আমরা এখানে পাড়া প্রতিবেশী সবাই মিলে আমরা এটা কমপ্লেন করছি এবং পরিবেশ অধিদপ্তরে গেছি, এরা আমাদের কোনো কার্যকারীকে অ্যালাউ করতেছে না। ধুলা বালি আপনার ঘরে আমাদের অপরিষ্কার হইতেছে, ময়লা হইতেছে, কথা বুঝেন নাই। তারপর ধরেন শব্দ দূষণটা তো অবশ্যই শরীরের জন্য খারাপ। প্রতিষ্ঠানগুলোর বয়স তো 20 থেকে 25 বছর, এখানে আবাসিক বাড়ি হয়েছে মাত্র 2 বছর হলো, 2 থেকে 3 বছর হলো। আর বিষয়টি স্বীকার করে পরিবেশ অধিদপ্তর জানায় আইন অনুযায়ী আবাসিক এলাকায় শিল্প কারখানা করার নিয়ম নেই, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন এই কর্মকর্তা। আমাদের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আবাসিক এলাকায় আসলে শিল্প কারখানা বা এগুলো স্থাপন করা যায় না। তবে যে এই যে ভাঙাড়ির কার্যক্রম বলেছেন এগুলো আসলে আমাদের আওতায় ওইভাবে আসে না। যদি গ্যারেজ থাকে বা ওয়ার্কশপ হয় তাহলে আমাদের আওতাভুক্ত। তো বিষয়টি আমরা জেনেছি যে না, আমরা পূর্ণাঙ্গ তদন্ত করা হবে, তদন্ত করে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা করব। জনবসতিপূর্ণ এলাকা থেকে দ্রুত জাহাজ ভাঙা শিল্পের লোহার স্ক্র্যাপ কারখানাগুলো সরিয়ে নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। রণাঙ্গনে একের পর এক পরাজয়ের খবরে হতভম্ব হয়ে পড়ে পাকিস্তান সরকার। ৭১-এর এই দিনে ভুটান সরকার সর্বাত্মকভাবে বাংলাদেশের পক্ষে থাকার ঘোষণা দেয়। অন্যদিকে পাকিস্তান শিবির অপেক্ষা করতে থাকে চীনের সামরিক সহায়তা আর মার্কিন নৌবহরের। ৭১-এর এই দিনের কথা জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মিত্রবাহিনীর হামলায় কোণঠাসা সেনাবাহিনীর মনোবল বাড়াতে ৭১-এর এই দিন ঝিনাইদহে যান পাকিস্তানি জেনারেল নিয়াজি। কিন্তু মাটিতে নামার আগেই তাকে বহনকারী হেলিকপ্টারে আক্রমণ চালায় মুক্তি সেনারা, যা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করে। একই দিন পাকিস্তানি সেনাবাহিনীর অন্যতম পদস্থ কর্মকর্তা রাউফ ফরমান আলী ঢাকায় অবস্থানরত বিদেশি সাংবাদিকদের বলেন, জয় তাদেরই হবে, কেননা সবকিছুই চলছে পরিকল্পনা ও ছক অনুযায়ী। অন্যদিকে ৭ ডিসেম্বর প্রবাসী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বেতার ভাষণে বলেন, খুব শিগগির মুক্তিবাহিনীর দখলে আসবে ঢাকা। ওদিকে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি নেতা লিওনিদ ব্রেজনেভ এক বিবৃতিতে বলেন, ভারত ও পাকিস্তানের উচিত শান্তিপূর্ণ সমাধানে আসা, আলোচনা ছাড়া যুদ্ধের অবসান ও অনুকূল রাজনৈতিক পরিস্থিতি আনা সম্ভব না। ৭১-এর এই দিন সিলেট সহ দেশের বড় একটা অঞ্চল শত্রুমুক্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ইসরায়েলি বর্বর হামলায় গাজার শরণার্থী শিবিরে ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৬ শিশু ও ৫ নারী সহ ২০ জনের বেশি লোক নিহত হয়েছে। অন্যদিকে উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি ধারাবাহিক বিমান হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে, জানিয়েছেন ওয়াফা সংবাদ সংস্থা। গত ১ বছরেও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৬১২ জনে। সামরিক আইন জারি করে কড়া সমালোচনার মুখে অবশেষে জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। এদিকে তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পিপিপির শীর্ষ নেতারা। প্রেসিডেন্টের অভিশংসনে দেশটির পার্লামেন্টে আজ ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। তাই যদি হয় তাহলে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী হান ডাক-সু। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। বিরোধীদের দমনে আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল। সাধারণ জনগণের বিক্ষোভ ও কড়া সমালোচনার মুখে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করে নেন তিনি। এই অবস্থায় শুক্রবার সামরিক আইন জারির জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন ইয়ুন সুক ইয়োল। টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি স্থিতিশীল করার দায়িত্ব তিনি ক্ষমতাসীন দলকে অর্পণ করেছেন। তিনি আরও জানান, প্রেসিডেন্ট হিসেবে অনেকটা নিরুপায় হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরবর্তীতে আর সামরিক আইন জারি না করার প্রতিশ্রুতিও দেন ইয়ুন সুক ইয়োল। তবে প্রেসিডেন্ট তার ভাষণে অভিশংসনের বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে অভিশংসনের বিষয়ে দফায় দফায় জরুরি বৈঠক করেছে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলো। ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ইয়ুনের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়েছে, যার ফল জানার অপেক্ষায় পুরো বিশ্ব।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, প্রেসিডেন্ট ইউন যদি অভিশংসিত হন তাহলে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী হান ডাক-সু দায়িত্ব নেবেন। তার দায়িত্ব হবে দেশে ৬০ দিনের মধ্যে একটি নির্বাচন উপহার দেয়া। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে অন্তত ৪৯ ভারতীয় গণমাধ্যম। রিউমার স্ক্যানারের প্রতিবেদন, গুজবে সবার শীর্ষে রিপাবলিকান বাংলাদেশ। লাগামহীন মূল্যস্ফীতিতে দিশেহারা মানুষ, খরচ বাঁচাতে খাবার কমিয়ে দিচ্ছেন নিম্ন মধ্যবিত্তরা। দ্রুত সরকারি পদক্ষেপের তাগিদ। উত্তর জনপদে ঝেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 10 ডিগ্রি সেলসিয়াস। এবং চট্টগ্রামে আবাসিক এলাকায় জাহাজ ভাঙা শিল্পের ভারী লোহার স্ক্রপ কারখানা, দূষিত হচ্ছে পরিবেশ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।